বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছিলাম টেবিল নিতে হয় ইনসার্ট থেকে, ঠিক আছে? ইনসার্ট থেকে কিভাবে নেয়? টেবিলে ক্লিক করতে হয়, এখানে র্যান্ডমলি কিছু দেওয়া আছে, কলাম রো, এখান থেকে ক্লিক করে নিতে পারি, কিংবা কি ইনসার্ট টেবল, ইনসার্ট টেবল থেকে কলাম রো দিয়ে নিতে পারি, কিংবা এই যে ড্র টেবল, ড্র টেবলের মাধ্যমে কি টেবিল আঁকতে পারি। এই যে ড্র টেবল, যতটুকু প্রয়োজন ওই পরিমাণ নিব। দেখেন একটা পেন আসছে, এই পেনের মাধ্যমে যে যে জায়গায় আমার কলম প্রয়োজন এভাবে আঁকতে পারি, ঠিক আছে? এখন এইভাবে আঁকতেছি, আমার তো সাইজ ছোট বড় হইতে পারে, ঠিক না? ওই ক্ষেত্রে সাইজ ঠিক করে নিতে হবে। দেখেন, যখন আমি টেবিলটা নিছি, টেবিল নেয়ার সাথে সাথে টেবিল ডিজাইন এবং লেআউট নামে দুইটা মেনু চলে আসছে, দেখছেন? এই দুইটা কিন্তু ছিল না। দেখেন, আমি আবার যদি টেবিলে বাইরে ক্লিক করি, এই দুইটা কিন্তু চলে গেছে। যখন আমি টেবিলের ভিতরে ক্লিক করতেছি, সাথে সাথে কি টেবিল ডিজাইন এবং লেআউট নামে কি দুইটা এক্সট্রা মেনু আসতেছে। এই দুইটা সম্পূর্ণ টেবিলের সাথে কানেক্টেড, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা তো টেবিল ড্র করতে পারি। টেবিলের পরে আসছে এখানে টেবিল ডিজাইন লেআউট। লেআউটটা আমরা দেখি। লেআউট একবারে বাম পাশে আছে কি সিলেক্ট, সিলেক্ট সেল, সিলেক্ট কলাম, সিলেক্ট রো। এটা নর্মালি আমরা মাউস দিয়েই সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তারপর এখানে অপশন আছে, এরপর আছে ভিউ গ্রিড লাইন্স। এটার কাজ কি? এটার কাজ হলো, অনেক সময় আমরা টেবিল হাইড করে কাজ করি, যে আমার কাজের সুবিধার্থে টেবিল প্রয়োজন কিন্তু টেবিলটা প্রিন্টে আসবে না, এই লাইনগুলো প্রয়োজন, এই বক্সগুলো প্রয়োজন। আমি এইখানে লিখব, আরেকটা লিখবো এইখানে, বুঝতে পারছেন? কিন্তু আমার টেবিলটা প্রয়োজন, সহজে আমি লিখতে পারতেছি। এখন আমার এই লাইনগুলো প্রয়োজন না, আমি কি করব? হাইড করতে যাচ্ছি, টেবিলটা ক্লিক করব, ক্লিক করে টেবিল ডিজাইনে গেলে এই দেন বর্ডার্স। এই বর্ডার্সটা কিন্তু আমার হোমেও আছে, এই যে হোমে বর্ডার্স বলছিলাম, বর্ডার্স টেবিলের সাথে কানেক্টেড। এই বর্ডারটা আবার কি এই টেবিল ডিজাইনের মধ্যেও আছে। এখানে ক্লিক করে যদি নো বর্ডার দিয়ে দিই, দেখেন আমার লাইনগুলো সব কিন্তু হাইড হয়ে গেছে, কিন্তু কোন জায়গায় লাইন এটাও দেখতেছি না। যখন আমি টেবিলটা এই কর্নারে এই যে প্লাস আইকনের মতন এখানে ক্লিক করব, ক্লিক করে লেআউট থেকে যে ভিউ গ্রিড লাইন্স এখানে ক্লিক করলাম, হ্যাঁ, দেখেন এখন কিন্তু লাইনগুলো ডট ডট আকারে দেখা যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু প্রিন্টে আসবে না। আমি যদি এখন কন্ট্রোল পি দেই, প্রিন্টের সময় কিন্তু এটা আসবে না। এটা শুধু কাজের সুবিধার্থে, যাতে কোন জায়গায় আমার লাইন হয়েছে, কলাম কোন জায়গায় হয়েছে এটা বোঝার জন্য। এই দেখেন এখন ছোট বড় করতে পারবেন, কিন্তু আপনি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে না। আপনার মাউস নিয়ে দেখতে হবে কোন জায়গায় আছে। ভিউ গ্রিড লাইনটা অন রাখলেই ভালো, তাহলে আপনার কাজটা কি করতে স্মুথ হবে এবং সহজে করতে পারবেন। কোন জায়গায় রো, কোন জায়গায় কলাম সহজে বুঝতে পারবেন। আর যদি আপনি চান যে আমি একবার লাইন সহ প্রিন্ট দিব, তাহলে এই লেআউট টেবিল ডিজাইন থেকে অল বর্ডার রেখে দিবেন। এখন যদি কন্ট্রোল পি দেন, প্রিন্টের টেবিলটা দেখা যাবে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? এরপর লেআউটের বাকি কাজ, প্রপার্টিস। প্রপার্টিসের কাজ কি? অনেক সময় আমরা লেখা লিখি, লেখা মাঝখানে আমি টেবিলটা প্রয়োজন বা এক সাইডে টেবিলটা প্রয়োজন। দেখেন এই সাইডটা কিন্তু আমার খালি, এই সাইডে কোনো লেখা আসতেছে না। আমি নিচে কিছু লিখি, ইকুয়াল দিয়ে লিখলাম, র্যান্ড লিখলাম, একটা টেক্সট আসছে। আমি চাচ্ছি এই খালি জায়গায়ও যাতে লেখাটা আসে, কিন্তু এখন লেখাটা আসতেছে না। আমি যদি ব্যাগেও দিই, আসতেছে না, ব্যাগে দিলে আর যাচ্ছে না। এখন এই কাজটা করার জন্য টেবিলটা সিলেক্ট করতে হবে, লেআউটে যেতে হবে, প্রপার্টিস। দেখেন প্রপার্টিসের এখানে আছে কি অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট আছে কি লেফট, আর টেক্সট র্যাপিংয়ের জায়গায় আছে নান।
এটা নর্মালি আপনারা সবসময় নানি রাখবেন, ঠিক আছে? যদি আপনারা টেক্সট নিয়ে কাজ করেন এবং টেবিল দুইটা একসাথে কাজ করেন তখন এই অ্যারাউন্ডটা কাজে লাগতে পারে। এখন যদি অ্যারাউন্ডে ক্লিক করলাম, ওকে দিলাম, দেখেন টেক্সটটা কিন্তু উপরে চলে আসছে। টেবিলের চতুর্দিকে কি টেক্সট হয়ে গেছে। আমি যদি টেবিলটা এখন মাঝখানে দেই, দেখেন লেখা দুই পাশে চলে আসছে। ইমেজ ব্যবহার করতে পারবেন, আপনারা বুকের ভিতরে দেখতে পারেন বা পত্রিকার ভিতরে দেখতে পারেন। ইমেজ থাকে, ইমেজের চতুর্দিকে লেখা থাকে, ঠিক না? বা টেবিল থাকে, একটা চার্ট থাকে, চার্টের চতুর্দিকে লেখা থাকে, ওইগুলো করতে পারবেন। আরেকবার দেখাই। নর্মালি আমাদের থাকে হলো এইরকম, এইরকম থাকে। যদি আমরা চাই যে টেবিলের এই খালি জায়গাটার মধ্যেও লেখা থাকুক, তাহলে কি করব, লেআউটে যাব, বাম পাশ থেকে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে অ্যারাউন্ডে ক্লিক করে ওকে দিব। এখান দেখেন অ্যালাইনমেন্ট সেন্টার আছে, রাইট আছে, এখান থেকেও অ্যালাইনমেন্ট করতে পারেন, কিংবা কি হোম থেকেও অ্যালাইনমেন্ট করতে পারেন। এক জায়গা থেকে করলেই হয়। যেমন আমি রাইট করলাম, ওকে দিলাম, টেবিলটা ডান পাশে চলে আসছে আর লেখাগুলো কি বাম পাশ থেকে শুরু হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর ড্র তো আমরা দেখলাম শুরুতেই। ড্রটা কি, টেবিল ড্র করে। যেমন এটা আপনার একটা টেবিল আছে, এখন চাইলে এটার মধ্যে আপনি ড্র করতে পারেন। ড্র টেবিলটা নেবেন, আপনি চাচ্ছেন এইখানে একটা কলাম দিতেন, এই যে কলাম দিয়ে দেন, এতটুকু চাচ্ছেন এতটুকু দিতে পারবেন। আপনি চাচ্ছেন এই মাঝখানে একটা রো বানাবেন, এভাবে একটা টান দেন, রো হয়ে যাবে। আপনি চাচ্ছেন এই দুইটার মাঝখানে ডিভাইড করতে, এইরকম কাজ করার জন্য এই ড্র টেবিলটা ইউজ করতে হয়, ঠিক আছে? এরপর আছে ইরেজার। ইরেজারের মাধ্যমে কি মুছে দেয়। আপনারা এক্সেলে মার্জের কাজ করছেন না, সেম মার্জের কাজটা আপনি করতে পারবেন। এখানে লিখতে পারবেন কিন্তু কোনাকুনি লিখতে পারবেন না। হ্যাঁ, এই লাইনের উপর দিয়ে লেখা চলে যাবে, ঠিক আছে? লিখলে লাইনের উপর দিয়ে চলে যাবে। না না, দুই ভাগে লেখা যাবে না। আচ্ছা, এটার কাজ কি? এটা যদি আপনি ডিজাইনের ক্ষেত্রে কোনো কিছু পার্থক্য বুঝাইতে চান, ওই ক্ষেত্রে ইউজ করবেন। হ্যাঁ, ভুল শব্দ ওই ক্ষেত্রে আপনি এইখান থেকে এই যে স্ট্রিক থ্রোটা ইউজ করবেন। এটা কেটে দিতে যাচ্ছেন, স্ট্রিক থ্রোটা ইউজ করবেন, কেটে দিবেন। হ্যাঁ, লেখাটা আপনি উপর থেকে নিচে করতে পারবেন, নিচ থেকে উপরে করতে পারবেন, ডান থেকে বামে করতে পারবেন, কিন্তু অ্যাঙ্গেল করতে পারবেন না। অ্যাঙ্গেল করার ক্ষেত্রে আপনার টেক্সট বক্স নিতে হবে। যেমন এইখানে আপনি অ্যাঙ্গেল করে দিতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে আপনার ইনসার্ট থেকে শেপ, এই যে এখানে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সে গিয়ে আপনি লিখবেন, লেখার পর এটা আপনি যে অ্যাঙ্গেলে ইচ্ছা ওই অ্যাঙ্গেলে দিতে পারবেন, ঠিক আছে? ইনসার্ট থেকে শেপ, এই টেক্সট বক্স, দেখেন টেক্সট বক্স নেবেন, নেওয়ার পর এটা কালার অফ করে দেই। এখন এটার ভিতরে লিখে আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে রাখতে পারবেন। এটা ইজিলি মুভ করতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারবেন। যান। আচ্ছা, এরপর দেখেন, এরপর আছে হলো ইরেজার। ইরেজারের কাজ হলো মোছার জন্য। আপনি চাচ্ছেন দুইটা সেলকে একটা সেল বানাতে, বা চারটা সেলকে একটা সেল বানাতে, যে কোনো একাধিক সেল, সোজা কথা। যে আমি এই চারটাকে একটা সেল বানাইতে চাচ্ছি, জাস্ট এভাবে ইরেজার টান দিব,
দেখেন পুরো একটা সেল হয়ে গেছে, এই দুইটা মিলে একটা হয়ে গেছে, এই সবগুলো মিলে দেখেন একটা হয়ে গেছে। বুঝতে পারছেন? এইরকম মার্জ করার জন্য বা একাধিক সেল বা কোনো কিছু মুছার জন্য এটা ইউজ করতে পারেন। যেমন আপনার এই লাইনটা এখন দরকার নেই, মুছতে চান, এভাবে ইরেজার দিয়ে মুছে দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ডিলেট। আপনি কলাম সেল এগুলো ডিলেট করার জন্য এখান থেকে এই ডিলেট অপশনটা ইউজ করতে পারেন। নর্মালি এগুলো আমরা দেখছি যে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে ডিলেট হয়ে যায়, ব্যাক স্পেস দিলে ডিলেট হয়ে যায়। সেম এই কাজগুলো এখানে আছে, ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবিল। টেবিল ডিলেট করার জন্য এই কর্নারে ক্লিক করবেন, ব্যাক স্পেস দিবেন, টেবিল ডিলেট হয়ে যাবে। ঠিক আছে? এরপর হলো ইনসার্ট অ্যাবভ। আপনি যদি উপরে কোনো রো বাড়াতে চান, যেমন এইখানে আপনি লিখছেন, এইখানে লিখছেন, এটার উপরে একটা রো বাড়াতে চান, এখানে ইনসার্ট অ্যাবভ দিবেন, দেখেন একটা রো বেড়ে গেছে। ঠিক আছে? এই কাজগুলো আমরা এই যে বাম পাশে প্লাস আইকন এখানে ক্লিক করলেও কিন্তু বাড়ে। হ্যাঁ, আইকন আসবে। হ্যাঁ, এই দুইটা সেল ডিলিট করবেন। এই দুইটা মার্চ করে দেন। হ্যাঁ, মার্চ করে দিলেই হবে। দুইটা রো ডিলিট করা তো ইজি, সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন। হ্যাঁ, করা যায়। এই যে এই দুইটা এই দেখেন এই দুইটা মার্চ করা, সিলেক্ট করবেন, ব্যাক স্পেস দিবেন, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মার্চ করা অবস্থায় তো এক হয়ে যায়, দুইটা সেল তো এক হয়ে যায় মার্চ করা অবস্থায়। হ্যাঁ, দুইটা দিতে হবে। এরপর দেখেন ইনসার্ট ভ্যালু, আমি যদি নিচে বাড়াতে চাই তাহলে ইনসার্ট ভ্যালু। এরপরে ইনসার্ট লেফট রাইট, এই দুটো হলো কলামের ক্ষেত্রে। আমি এইটার বাম পাশে একটা কি কলাম বাড়াতে চাচ্ছি, ওই ক্ষেত্রে কি দিব? ইনসার্ট লেফট। আমি চাচ্ছি এটার ডান পাশে একটা বাড়াতে, ওই ক্ষেত্রে কি দিব? ইনসার্ট রাইট। ওকে। এরপর দেখেন এখানে মার্জ সেলটা একটু হাইড হয়ে রয়েছে, কারণ একাধিক সেল সিলেক্ট না করলে মার্জ অপশনটা কি কাজ করবে না। এই যে আমি সিলেক্ট করলাম, দেখেন মার্জ এখন কাজ করতেছে, অলমোস্ট একই। ঠিক আছে? যেমন ইরেজার দিয়ে আপনি ইজিলি অনেক কাজ করতে পারবেন, ইরেজার দিয়ে শুধু আপনি এই লাইনটা মুছতে পারবেন, কিন্তু মার্জের মাধ্যমে এই লাইনটা মুছতে পারবেন না, কিছু পার্থক্য আছে। কিন্তু মার্জের সব কাজ আপনি ইরেজার দিয়ে করতে পারবেন, ইরেজারে সব কাজ মার্জ দিয়ে করতে পারবেন না। ঠিক আছে? যেমন আমি এইখানে এগুলো সিলেক্ট করছি, এই মার্জ সেলে ক্লিক করলাম, দেখেন মার্জ হয়ে গেছে। ওকে। এরপর হলো স্প্লিট সেল। অনেক সময় আমরা একটা সেলকে দুইটা বানানো প্রয়োজন হয়, যেমন আপনি লিখছেন ভিলেজ লিখছেন, বা আপনি নেম লিখলেন, নেম লেখার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা পার্ট করবেন, কিন্তু কলাম থাকবে একটা, ওটার মধ্যে আপনি সেল করতে যাচ্ছেন দুইটা। ওই ক্ষেত্রে এই সেলের মধ্যে গিয়ে স্প্লিট সেল ক্লিক করবেন। এখন দেখেন এখানে এটার মধ্যে কলাম কয়টা হবে আর রো কয়টা হবে, সেলের মধ্যে কিন্তু আপনি এখানে করতে পারবেন। আমি দুইটা কলাম দিলাম, রো দিলাম তিনটা, ওকে দিলাম, এই দেখেন দুইটা কলাম হয়েছে, তিনটা রো হয়ে গেছে। ঠিক আছে? স্প্লিট সেলের কাজ হলো একটা সেলের মধ্যে আপনি একাধিক কলাম একাধিক রো বানাতে পারবেন। এরপর হলো স্প্লিট টেবিল। স্প্লিট টেবিলের কাজ কি? টেবিলটাকে কি ভাগ করা, ডিভাইড করা। আপনি যাচ্ছেন এতটুকু কি আলাদা করে ফেলবেন, দুইটা পার্ট করে ফেলবেন, ওই ক্ষেত্রে এই স্প্লিট টেবিলও ক্লিক করবেন, এখানে কার্সরটা রেখে স্প্লিট টেবিলও ক্লিক করবেন, দেখেন ভাগ হয়ে গেছে। কিংবা
আপনি এই টেবিলটা লিখছেন কিন্তু টেবিলের উপরে কোনো টাইটেল লেখেন না, এখন তো উপরে কিছু লিখতে পারতেছেন না। এটার উপরে একটা টাইটেল লিখবেন, কিছু লেখা প্রয়োজন। তখন এই কর্নারে ক্লিক করবেন, ক্লিক করে স্প্লিট টেবিলও ক্লিক করবেন। দেখেন উপরে লেখার জন্য জায়গা হয়েছে এখন, ঠিক আছে? এতক্ষণ কিন্তু জায়গা ছিল না। দেখেন এখন আমি উপরে কিছুই লিখতে পারতেছি না, আমার লিখা প্রয়োজন, এই টেবিলের টাইটেলটা লিখা প্রয়োজন। তখন এই প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে লেআউটে যাবেন, স্প্লিট টেবিল, দেখেন এখানে জায়গা হয়ে গেছে, এখন লিখতে পারবেন। এরপরে দেখেন অটোফিট। অটোফিট কন্টেন্টের কাজ কি আমরা ফার্স্টে দেখছিলাম গতকালকে, লেখার সাথে সাথে কি বড় হবে। আমি অটোফিট কন্টেন্টে দিলাম, দেখেন টেবিলটা ছোট হয়ে গেছে, এখন লেখার সাথে সাথে বড় হবে, বুঝতে পারছেন? এরপরে হলো অটোফিট উইন্ডো। অটোফিট উইন্ডো দিলে একেবারে মার্জিন এরিয়া পর্যন্ত চলে যাবে, এখন লেখার সাথে সাথে সে জায়গা নেবে, ঠিক আছে? এটা হলো মার্জিন এরিয়া পর্যন্ত ফিট। এরপরে আরেকটা দেখেন, এখন কিন্তু আমার কলামগুলো ছোট বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না কলাম ছোট বড় হোক, কলাম ফিক্সড থাকবে, কিন্তু লেখা প্রয়োজনে নিচে নেমে যাক। আমি যদি এইখানে লিখি, লেখা কিন্তু ডানে বামে যাচ্ছে, নিচে যাচ্ছে না। আমি চাচ্ছি আমার কলাম এতটুকুই থাকবে কিন্তু লেখা নিচে যাবে। ওই ক্ষেত্রে আমি কি ইউজ করব বলেন? এই অটোফিট থেকে ফিক্সড কলাম উইথ এটা ইউজ করব। এইখানে যদি ক্লিক করি, এখন আপনি যতই লিখেন আর ডানে বামে যাবে না, বুঝতে পারছেন? জি, সেল তো বড় হবেই, নিচে যাবে, ডানে বামে যাবে না, কলাম বড় হবে না, সেল বড় হবে। হ্যাঁ, নর্মালি এইটা রেখে করতে পারেন। এখন আপনার কলাম এতটুকুই রাখতে যাচ্ছেন যে এইটার জন্য এই কলাম ফিক্সড, এতটুকু জায়গা ফিক্সড, প্রয়োজনে আমার সেল বড় হবে, রো বড় হবে, কিন্তু কলাম আর বড় করতে যাচ্ছি না, বুঝতে পারছেন? ওই ক্ষেত্রে অটো ফিট ফিক্সড কলাম উইথ এটা দিবেন, ওকে? আচ্ছা, এরপরে এই যে দেখেন হাইট উইথ, আপনার এই টেবিলটার হাইট কতটুকু করতে চান, প্রয়োজনে আমরা কম বেশি করি অনেক সময়, ঠিক না? এই দেখেন আমি টেবিলটা যাচ্ছি বড় থাকবে, হাইটে বড় থাকবে, উইথে বড় থাকবে, দেখেন আপনি এইভাবে কি ছোট বড় করতে পারবেন। আপনি চাচ্ছেন একটা বক্স বানাবেন, ওইটার মেজারমেন্ট হবে 1/1 বা 2/2, ওই ক্ষেত্রে যেমন আমি একটা নিলাম, টেবিলের একটা কি রো নিলাম, বা এখন এটার চাচ্ছি আমি এটার 1/1 করব, ওই ক্ষেত্রে লেআউটে যাব, এখানে দিব কত 1, এইখানে দিব 1, দেখেন 1/1 হয়ে গেছে। অনেক সময় উপরে কর্নারে আমরা পিকচারের জন্য একটা বানাই, যে পিকচারের সাইজের মাপে কর্নারে থাকে, এখানে ছবি যুক্ত করুন, এরকম লেখা থাকে না বিভিন্ন ফরমে, ওই ক্ষেত্রে আপনারা এইরকম কি সাইজ বসায় বানাইতে পারেন। সাইজ বসায় বানাইলে সুবিধা হলো একজাক্ট সাইজ হবে, আর আপনি যদি টেনে ছোট বড় করেন তাহলে কি সাইজ ঠিক থাকবে না। আচ্ছা, এরপরে দেখেন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের আগে আছে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, এইগুলোর কাজ কি? আমরা অনেক সময় কাজ করতে গিয়ে আমাদের সেল কলাম ছোট বড় হয়ে যায়, এমন অনেক সময় এইভাবে টেনে ছোট বড় করি, ঠিক আছে? এখন আমি চাচ্ছি সবগুলো একই মাপের করার জন্য, ওই ক্ষেত্রে আমরা যদি এইভাবে টেনে ছোট বড় করি তাহলে কিন্তু সাইজ ঠিক থাকবে না, কম বেশি হবে। ওইটা ঠিক করার জন্য আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে ডিস্ট্রিবিউট রোজ, ডিস্ট্রিবিউট রো দিলে সবগুলো রো সেম মাপের হয়ে যাবে। দেখেন ডিস্ট্রিবিউট রো দিলাম, সবগুলো রো সেম মাপের হয়ে গেছে। এখন দেখেন কলাম, কলাম ছোট বড় আছে, আমি চাচ্ছি কলামগুলো একই মাপের করতে, ওই ক্ষেত্রে দিব ডিস্ট্রিবিউট
কলামস। যখন ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করলাম সবগুলো একই মাপের হয়ে গেছে। বুঝতে পারছেন? কিংবা অনেক সময় আমাদের এরকম হয়, দেখেন এখানে কলাম আছে দুইটার, রো আছে দুইটা। আমি চাচ্ছি এই চারটাকে পুরো পেজ জুড়ে ভাগ করতে। আপনারা দেখবেন ছোট ছোট অনেক সময় টোকেন রেডি করে একই পেজে 4টা 5টা করে বা একাধিক করে বাসের মধ্যে দিয়ে দেয় চকলেট ধরিয়ে, দেখেন নাই? ওইটা আপনি চাচ্ছেন এক পেজে, বা ছোট ছোট আপনি প্রশ্ন তৈরি করবেন, এক পেজের 4টা ভাগ করবেন বা আরও একাধিক ভাগ করতে পারেন। এখন আপনি যদি এইভাবে টেনে টেনে দেখেন, এভাবে টেনে টেনে ছোট বড় করেন, তাহলে কিন্তু ঠিক মাঝখানে আপনি আনতে পারবেন না। বুঝতে পারছেন? এভাবে টেনে টেনে ঠিক মাঝখানে আনতে পারবেন না। ওই ক্ষেত্রে কী করবেন, একেবারেই সবার শেষের লাইনটা এই যে মার্জিন এরিয়া পর্যন্ত নিয়ে যাবেন। ঠিক আছে? মার্জিন এরিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার পর সিলেক্ট করবেন, সিলেক্ট করে লেআউটে যাবেন, ডিস্ট্রিবিউট রো আর ডিস্ট্রিবিউট কলাম দিয়ে দিবেন। দেখেন 4টা কিন্তু সেম মাপের হয়ে গেছে। এখন আপনি 4টার মধ্যে লিখতে পারবেন। ওকে? হ্যাঁ, আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, দেখেন নর্মালি আমরা লিখতেছি কিন্তু লেখাগুলো উপর থেকে আসতেছে। আমি চাচ্ছি লেখাগুলো একেবারে কি সেলের মাঝখানে থাকবে। এ দেখেন নিচ দিয়ে কিন্তু অনেক ফাঁকা আছে, ঠিক না? আমাদের অনেক সময় এরকম হয়। আমি চাচ্ছি লেখাটা একেবারে কি মিডলে থাকবে এবং উপরে নিচে সমান দূরত্ব থাকবে। ওই ক্ষেত্রে এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে, দেখেন, হ্যাঁ, লেআউটে ডিস্ট্রিবিউট কলাম রো এর পরে ডান পাশে এই যে অ্যালাইনমেন্ট আছে, সবার উপরে অ্যালাইন লেফট, টপ লেফট, মানে এই দেখেন উপরে টপে থাকবে এবং কি বাম পাশে থাকবে। অ্যালাইন টপ সেন্টার, অ্যালাইন কি সেন্টারে থাকবে এবং উপর থেকে থাকবে। অ্যালাইন টপ রাইট, ডান পাশে থাকবে উপর থেকে থাকবে। এরপরে হলো কি মিডল, এই দেখেন এটা হলো কি মিডল, মিডল লেফট। এরপর হলো মিডল সেন্টার, এই দেখেন সেন্টার অ্যালাইন একেবারে মিডল, উপর নিচে ডানে বামে সব দিক দিয়ে কি সমান। এরপর বাকিগুলো কি রাইট লেফট, লেফট মিডল, লেফট রাইট। ঠিক আছে? এগুলো তো ইজিলি বুঝবেন। সবচেয়ে বেশি কাজে লাগে এই সেন্টারটা, যে আমরা একেবারে মিডলে রাখতে চাই। এই সেন্টারে ক্লিক করব, লেখাগুলো একেবারে মিডলে চলে আসবে, উপরে নিচে কি সমান ডিস্টেন্স থাকবে। আচ্ছা, এরপরে দেখেন টেক্সট ডিরেকশন, ওই যে আমরা এই ডাকা লেখাটা উপর থেকে নিচে লেখা, এই টেক্সট ডিরেকশনের কাজের মাধ্যমে লেখার পজিশন চেঞ্জ হবে। এখানে ক্লিক করলাম, দেখেন উপর থেকে নিচে গেছে। আরেকবার ক্লিক করলাম, নিচ থেকে উপরে। আরেকবার ক্লিক করলাম, বাম থেকে ডানে। ঠিক আছে? বুঝি নাই। টেক্সটে রাইট ক্লিক করে কি করবেন? হ্যাঁ, এটা তো আসবেই। মানে এই সেম টেক্সট ডিরেকশন অপশনটা আসে। ওকে ওকে, এই যে টেক্সট ডিরেকশন একই কাজ, এটার এটা একই কাজ, মানে এটা শর্টকাট দিয়ে দিছে আপনার পপআপে।
আচ্ছা, এরপরে দেখেন লেআউটে আছে কি সেল মার্জিন। সেল মার্জিনের কাজ হলো আপনার এই সেলের ভিতরে লেখাটা কতটুকু ডিস্টেন্স রেখে শুরু হবে। দেখেন আমার ডিটা কিন্তু বাম পাশে আর যাচ্ছে না, এখানে কিন্তু একটা গ্যাপ আছে, দেখছেন উপরেও একটা গ্যাপ আছে, নিচেও একটা গ্যাপ আছে, হ্যাঁ চারপাশে কি গ্যাপ আছে। দেখেন আমি এটা আরও কাছে নেই, এই দেখেন এটা হলো এক্স্যাক্ট ডানে বামে, উপরে নিচে কোনো গ্যাপ নাই, কিন্তু ডানে বামে একটা গ্যাপ আছে। আমি সেল মার্জিন যদি ক্লিক করি এখানে কিন্তু সে দেখাচ্ছে লেফটে 0.08, রাইটে 0.08 গ্যাপ আছে, টপে কোনো গ্যাপ নাই, বটমেও কোনো গ্যাপ নাই। এখন আপনি যদি এই গ্যাপগুলো বাড়াতে বা কমাতে চান তখন এই সেল মার্জিন অপশনটা ইউজ করতে পারেন। নর্মালি যেটা আছে এটাই রাখবেন। এখন যদি আমি এটা কমাই দিই, 0 করে দেই, দেখেন লেখা একেবারে কি লাইনের সাথে লেগে গেছে, এটা কিন্তু দেখতে ভালো লাগবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হলো শর্ট। এক্সেলে আমরা কি শর্ট করছি, বাই হোমের মধ্যে আমরা কি শর্ট করছি, এই যে শর্ট, সেম কাজ। শর্ট করা কি এ টু জেড করা, জেড টু এ করা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সিলেক্ট করবেন, শর্টে ক্লিক করবেন, টেক্সট অ্যাসেন্ডিং দিলাম, ওকে দিলাম। দিস এন্ট্রি ইজ নট ভ্যালিড ফর সর্টিং, প্লিজ টাইপ অর সিলেক্ট অ্যানাদার এন্ট্রি ফ্রম দ্য লিস্ট। শর্ট হইতেছে না কেন? কলাম এটা দিলাম, ট্রাই করেন তো কেউ, দেখেন তো হয় কিনা। কলাম ঠিক আছে, নাম্বার ঠিক আছে, ও হয়েছে, ওকে। এই যে এখানে মাই লিস্ট হ্যাজ হেডার, সে কিন্তু এখানে অটোমেটিক হেডার দেওয়া ছিল, হেডারটা দিয়ে দিবেন নো হেডার রো, আমার কোনো হেডার নেই, যেহেতু হেডার নেই এই জন্য নো হেডার রো দিবেন। এখন দেখেন অ্যাসেন্ডিং দিলাম, ওকে দিলাম, ডিসেন্ডিং দিলাম, ওকে দিলাম, এখান থেকে কলাম 3 ডিসেন্ডিং, ওকে। এই যে বড় থেকে ছোট হয়েছে। আবার দেখাই, শর্টে গেলাম, এই শর্ট বাই কোন কলামটা আপনি শর্ট করতে চাচ্ছেন, কলাম 1, কলাম 2, কলাম 3, এটা আমাদের কয় নাম্বার কলাম, কলাম 3 দিলাম। এখান থেকে অটোমেটিক সে নাম্বার নিয়ে নিছে, টেক্সট থাকলে টেক্সট নিত, ডেট থাকলে ডেট নিত। এখন আমি অ্যাসেন্ডিং দিলাম, নো হেডার রো দিলাম, ওকে দিলাম, ছোট থেকে বড় হয়েছে। আমি যদি আবার শর্টে যাই, কলাম 3 দেই, নাম্বার দিলাম, ডিসেন্ডিং দিলাম, বড় থেকে ছোট হয়েছে। জি কলামের, হ্যাঁ হ্যাঁ এটাই তো, হ্যাঁ আচ্ছা। এরপরে দেখেন, কিছু বলবেন? ক্লাসের আগে আপনারা কি করেন? আচ্ছা, এরপরে দেখেন আমরা যে অ্যাসাইনমেন্ট করতেছিলাম ওই অ্যাসাইনমেন্টে কাজটা দেখব, ওকে।